দর্শক সবাইকে স্বাগত বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। রাত পোহালে নতুন বছরের শুরু। এবারও চট্টগ্রামের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যুক্ত হতে চাই তার সঙ্গে। জয়, বর্ষবরণের প্রস্তুতি এখন পর্যন্ত কেমন দেখছেন? আর নিরাপত্তা ব্যবস্থা যেটা নিয়ে সবাই সবসময় একটু সংশয় থাকে, সেই চিত্রটা আমাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ তন্ময়, আপনি যেমনটা বলছিলেন কিন্তু বর্ষবরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত নিয়ে বসে আছেন বন্দরনগরের চট্টগ্রামের মানুষ। কিন্তু আমি আপনাকে দেখাতে চাই প্রতি বছরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এবারেও তার কোনো ব্যতিক্রম দেখছি না। এখন কিন্তু মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতি নেওয়ার কথা রয়েছে সব প্রস্তুতি শেষ, কিন্তু আসলে এখন মঙ্গল শোভাযাত্রা বের করার অপেক্ষায়। কিন্তু প্রতিবারই আমরা দেখি কিন্তু আজকে বিকাল থেকে কিন্তু চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে কিন্তু তারা বের করা হয় মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এমনকি বর্ষকে বরণ করার জন্যে কিন্তু তারা আজকে কিন্তু বের করবে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পদক্ষেপের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা শেষ করবে। কিন্তু আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল 9টা থেকে শুরু হবে সেই মঙ্গল শোভাযাত্রা। সেই মঙ্গল শোভাযাত্রায় কিন্তু চট্টগ্রামের যে ঐতিহ্য রয়েছে সব ঐতিহ্য কিন্তু তুলে ধরা হয়। কিন্তু আমাদের পাশে এখন রয়েছেন চারুকলা ইনস্টিটিউটে, যেখানে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে জায়গায় কিন্তু রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। স্যার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা একটু জানতে চাই, কিন্তু প্রতিবারে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার একটা ঐতিহ্য রয়েছে, তো সেই ঐতিহ্যের কথা যদি আমরা বলি, চট্টগ্রামেরও বিভিন্ন ঐতিহ্য কিন্তু মঙ্গল শোভাযাত্রায় আপনারা তুলে ধরে থাকেন। এবার কি ঐতিহ্য আপনারা তুলে ধরবেন? ধন্যবাদ। এবার আমাদের যে প্রতিপাদ্য বিষয় হচ্ছে নন্দিত স্বদেশ নন্দিত বৈশাখ। এটা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত 4 বছর ধরে আমি এই ধরনের প্রতিপাদ্য বিষয় দিয়ে, যেহেতু এবার আমাদের দেশ অতি সম্প্রতি বিশ্বের 5টি দেশের মধ্যে একটি উন্নয়ন বিকাশের যে দেশ হয়েছে, জিপিডি যে গ্রোথ, সেই গ্রোথ রেটে এবং অন্যান্য সকল অর্জন যে আমাদেরকে দেশকে একটা অনন্য মর্যাদায় নিয়ে গেছে বিশ্ব পরিমণ্ডলে, আমি মনে করি এই বৈশাখের প্রাক্কালে আমাদের নন্দিত স্বদেশের যে নান্দনিকতা, যে অর্জন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটা হচ্ছে, সেটাকে ধারণ করে আমরা বৈশাখকে অবগাহন করতে চাই। এবং এইবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা জানেন প্রতি বছরের মতোই আমরা বিগত 4 বছর ধরে আমরা নতুন করে এটা সাজানোর চেষ্টা করছি। নতুন থিম দিয়ে এটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করছি। এই বছরে যে নন্দিত স্বদেশ নন্দিত বৈশাখ, তার সাথে যুক্ত হয়েছে আমাদের আবার বিশ্ববিদ্যালয়ে যেরকম আমাদের শোভাযাত্রা হবে, ঠিক চারুকলা থেকেও আমাদের শোভাযাত্রা হবে। এটা আমাদের অহংকারের জায়গা। এটা চট্টগ্রাম শহর হবে, আবার বিশ্ববিদ্যালয় পরিবেশে হবে। এবং বাংলাদেশের সর্ববৃহৎ এই যে মেলাটা হয়ে থাকে, মানে জনসমাবেশ হয়ে থাকে, সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে বলে আমি শুনেছি। গত বছর হয়েছে, তা 11 বছর হয়েছে। তা আমাদের এবার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কর্ণফুলী নদী। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাম্পান এখানে করা হয়েছে, মাছ করা হয়েছে। এবার কর্ণফুলীকে কেন নিয়ে এসেছি, যে কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের প্রাণ, অর্থাৎ এখানে যে আমাদের প্রধান সমুদ্র বন্দর কর্ণফুলীকে ঘিরেই, এবং কর্ণফুলী ঘিরেই বাংলার প্রবেশদ্বার বাংলাদেশের, এবং কর্ণফুলী ঘিরেই সমস্ত ধরনের শিল্পায়ন, নগরায়ন যা কিছু হচ্ছে। কিন্তু এই বছর নতুন করে কর্ণফুলীকে আমরা আবিষ্কার করার চেষ্টা করছি। এই কারণেই কর্ণফুলীর 2 তীরে যে অর্থনৈতিক জোন হচ্ছে, নতুন ইপিজেড হচ্ছে, টানেল উদ্বোধন করেছেন। একটা নতুন যাত্রায় বাংলাদেশের সমৃদ্ধ অগ্রগতির নতুন পরিক্রমায় কর্ণফুলী যুক্ত হতে যাচ্ছে, কর্ণফুলীর দুপার যুক্ত হতে যাচ্ছে। শুধু চট্টগ্রাম নয়, কর্ণফুলীকে ঘিরে আমাদের যে একটা বিশাল কর্মযজ্ঞ, অর্থনৈতিক কর্মযজ্ঞ, সামাজিক কর্মযজ্ঞ, আমাদের তারুণ্য উচ্ছ্বাসের কর্মযজ্ঞ, তরুণদের কর্মসংস্থানযোগ্য, আমি মনে করি বৈশাখের সাথে সাথে এই আনন্দ উৎসবের সাথে এই বিষয়ও যদি আমরা অনুষঙ্গ হিসেবে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আনন্দটা বৈশাখকে আরও অনেক বেশি নন্দিত করবে। বৈশাখ অনেক বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। আমাদের যে অসাম্প্রদায়িক যে নান্দনিক একটা চেতনার মূলে যেটা আমাদের পয়লা বৈশাখ রয়েছে, এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার একটা বিশাল অবিনাশী যে চিন্তাভাবনা সে কাজ করে, বঙ্গবন্ধু আদর্শিক চেতনা কাজ করে, সব কিছু মিলিয়ে আমরা এবার বৈশাখকে আগামীকাল আমরা অত্যন্ত চমৎকারভাবে বরণ করব। বিশ্ববিদ্যালয়ে হবে আনন্দ অনুষ্ঠান, শোভাযাত্রা, এখানেও হবে। শহরের মধ্যে আমরা আমাদের চারুকলা ইনস্টিটিউট তারা বা তাদের মতো করে আয়োজন করে দিতে আমরা শহরে এবং ক্যাম্পাসে আমরা এই আনন্দগুলোকে চট্টগ্রামবাসী সবাইকে নিয়ে আমরা আনন্দগুলোকে
ভাগাভাগি করে নেব এবং সবাই নতুন করে এই বাংলাদেশকে সমৃদ্ধ করার যে প্রত্যয় সেটা ঘোষণা করব। অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু এতক্ষণ ধরে আমরা কথা বলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে, কিন্তু আমরা আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি অবশ্যই লক্ষ্য করছেন, আমরা দেখাতে চাচ্ছি কিন্তু এই জায়গায় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু প্রায় শেষ হয়েছে। কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করছেন কিন্তু চট্টগ্রামের আরও অন্যান্য জায়গায় যে বৈশাখের কথা যদি আমরা বলি, অন্যান্য জায়গায়ও কিন্তু বৈশাখের বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন প্রস্তুতির কথা যে ডিসি হিল সহ বিভিন্ন জায়গায় যে বৈশাখে প্রতি বছরে যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এমনকি বর্ষবরণকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। ডিসি হিল সিআরবি শিরিষতলা এবং কি পটিয়ার শিরিষতলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এবারেও তার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমনকি আগামীকাল সূর্য উদয়ের সাথে কিন্তু সে বর্ষবরণ করে নেবে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু আমরা কথা বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা আপনাকে জানাই, আইনশৃঙ্খলা বাহিনীও খুব একটা প্রস্তুত রয়েছে। চট্টগ্রামে যে বৈশাখ উদযাপন হবে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামের বিভিন্ন স্থানে, এমনকি গ্রামে গঞ্জে পর্যন্ত সেই উৎসব ছড়িয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু খুব একটা প্রস্তুত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি গোয়েন্দা সংস্থার কথা যদি বলি, তারাও কিন্তু সিসিটিভি থেকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা স্থাপন করেছেন যেন কোনো জায়গায় কোনো নাশকতা যেন না হয়। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। নয়ন বুরোজয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বুরোজয়, জানাচ্ছিলেন বৈশাখীর প্রস্তুতির সর্বশেষ খবর। এবার বর্ষবরণের প্রস্তুতির খবর জানতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আমরা যুক্ত হতে চাই সেখানে। নাজমুল, আপনার কাছে জানতে চাই, সাভারে বর্ষবরণের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তার যে ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তন্ময়। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইতে। আপনারা জানেন যে ধামরাই যে চৌহাট এলাকায় আপনার এই বর্ষবরণ উপলক্ষে আজকের এই আয়োজন, আসলে যে প্রস্তুতিটা রয়েছে, দেখছেন যে 3 দিনব্যাপী বৈশাখী মেলা হবে। আপনারা জানেন যে 3 দিনব্যাপী এই বৈশাখী মেলা আজকের এই যে আপনারা দেখছেন যে অসংখ্য দোকানপাট এখানে তৈরি করা হয়েছে, এবং এইখানে আমরা যারা রয়েছি তা আপনারা দেখছেন যে এখানে যারা দোকান করেছে এবং আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মধ্য দিয়ে আসলে এইখানে যারা লোকজন রয়েছে প্রায় 2000-এরও বেশি এখানে দোকানপাট বসানো হয়েছে, যার ফলে আসলে এই দোকানে যারা লোকজন রয়েছে তারা আসলে এখানে যে বর্ষবরণ উপলক্ষেই তারা কিন্তু আগের থেকেই তারা প্রস্তুতি নিয়েছে। এবং দর্শক, আমাদের সঙ্গে সাভারের ধামরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন। দর্শক, বাংলাদেশ লাইভে এই মুহূর্তে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত আরেকবার, আপনারা দেখছেন বাংলাদেশ লাইভ। দর্শক, চট্টগ্রাম এবং সাভারের পর এবার যেতে চাই যশোরে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছে জানতে চাই, আগামীকালকে হচ্ছে পহেলা বৈশাখ, নতুন বাংলা বছর। তো এই বর্ষবরণকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি কেমন চলছে যশোরে? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের পৌর পার্কে। এই পৌর পার্কে কিন্তু 1900 যে পহেলা বৈশাখের অনুষ্ঠান 1976 সালের দিকে শুরু হয়েছিল। তারপরে বর্তিতে কিন্তু সেই অনুষ্ঠান গড়িয়েছে সারা বাংলাদেশে, এবং এর আগে কিন্তু আপনি জানেন যে মঙ্গল শোভাযাত্রা কিন্তু যশোর থেকে শুরু হয়েছিল 1985 সালে। সেই মঙ্গল শোভাযাত্রা কিন্তু এই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ছড়িয়ে গেছে। আপনি জানেন যে এই মঙ্গল শোভাযাত্রার যে মুখোশ, সেটা কিন্তু তৈরি হয়েছিল যশোর থেকে। সেই মুখোশ কিন্তু যশোরের গণ্ডি পেরিয়ে এখন অস্ট্রেলিয়া গিয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাই যে এই অনুষ্ঠান কিন্তু মহড়া চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি যে পৌর পার্কে। এই পার্কে আগামীকাল যশোর উদীচী 6টা 30 মিনিটে অনুষ্ঠান শুরু করবে।
সেই অনুষ্ঠানের কিন্তু মহড়া চলছে। আপনাকে যদি আমি একটু দেখাই, সেই মহড়া কিন্তু চলছে এবং নিরাপত্তা বলয় রয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলছি, পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন তারা নিরাপত্তার একটি বলয় রাখছেন। আপনাকে যদি আমি একটু দেখাই যে তারা নাচের একটু মহড়া করছে, এই মঞ্চেই কিন্তু আগামীকাল সকাল 6টা 30 শুরু হবে পয়লা বৈশাখের যে অনুষ্ঠান এবং শেষ হবে 11টা 30। তো সার্বিক বিষয়ে এবছর আপনি জানেন যে পয়লা বৈশাখের অনুষ্ঠান যশোরবাসী বর্জন করেছিল। সেই বর্জন করার কারণ কিন্তু ছিল সময় বেঁধে দেওয়া। যে আপনি জানেন যে পয়লা বৈশাখের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সময় বেঁধে দিয়েছিল, সন্ধ্যার পরে অনুষ্ঠান করা যাবে না। তার পরবর্তীতে কিন্তু যশোরের সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদ জানায় এবং অনুষ্ঠান বর্জনের মতো ঘোষণা দেয়। পরবর্তীতে প্রশাসনের সাথে সমঝোতায় আসে এবং প্রশাসনের আশ্বাসে কিন্তু তারা অনুষ্ঠানে ফিরে আসে এবং এই অনুষ্ঠান শুরু হয়। তার কারণে কিন্তু আপনি দেখেন যে মঞ্চের এখনও কিছু কাজ বাকি রয়েছে। তো সার্বিক বিষয়ে আমি একটু এখন কথা বলতে চাই যশোর উদীচীর সভাপতি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শহীদুজ্জামানের কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে তো অনুষ্ঠান আপনারা বর্জন করেছিলেন এবং আবার অনুষ্ঠান শুরু করছেন, আপনাদের কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা তো হয়েছেই। আসলে যে কোনো জিনিসের একটু প্রস্তুতি লাগে, বিশেষ করে এই ধরনের অনুষ্ঠান আমরা 3 মাস আগে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করি। হঠাৎ করে এই ঘোষণা আমাদের সব কিছু স্তব্ধ করে দেয়। কারণ যে আমরা মনে করি সংস্কৃতি শুধু বিনোদন না, সংস্কৃতি হচ্ছে প্রতিবাদের হাতিয়ার। আপনারা জানেন যে পাকিস্তানের আমলে যখন রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল, নজরুলকে খণ্ডিত করা হয়েছিল, তখন ঢাকাতে ছায়ানট এই নববর্ষ অনুষ্ঠানকে ঘিরেই কিন্তু তার প্রতিবাদের হাতিয়ার হিসাবে নববর্ষের অনুষ্ঠান শুরু করে। তৎপরবর্তীতে 1975 সালে যখন জাতির জনককে হত্যাকাণ্ডের মাধ্যমে ইতিহাসের চাকাকে পেছনের দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, তখন যশোরে উদীচী প্রথম 1976 সালে নববর্ষ অনুষ্ঠান আয়োজন শুরু করে এবং এই মাঠে 78 সাল থেকে উদীচী অনুষ্ঠান শুরু করেছে। ধীরে ধীরে প্রথমে 10 জন 20 জন থেকে শুরু করে এখন লক্ষাধিক মানুষের সমাবেশ হয় এই অনুষ্ঠানে। আমাদের ভোর 6:30টায় অনুষ্ঠান শুরু হয়, দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠান চলে। প্রায় 300 ছেলেমেয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই যে ব্যাপক আয়োজন, এর তো প্রস্তুতি 2-1 দিনের বিষয় নয়। তা আমরা মনে করি যে আজকে যে হারে জঙ্গিবাদ, আজকে যে হারে মৌলবাদ, আজকে যে হারে অনলাইনে বিভিন্ন মোল্লাতন্ত্র আমাদের সংস্কৃতিকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, একে মোকাবেলা করার জন্য আমাদের বাঙালির সংস্কৃতিকে আরও বেশি করে সামনে নিয়ে আসতে হবে এবং এর একমাত্র হাতিয়ারই হচ্ছে সংস্কৃতিকে রুখার। অতএব সংস্কৃতিকে কোনো সময়ের বেড়াজালে বেঁধে দিয়ে একে রোখা সম্ভব না, এটাকে মুক্ত করতে হবে। অবশ্যই সরকারের এই বিষয়টি ভাবা উচিত যে সময় সংকোচন করে নববর্ষ অনুষ্ঠান হতে পারে না। ভবিষ্যতে যেন এই সময় সংকোচন নীতি সরকার প্রত্যাহার করে, এই আবেদন আমরা জানাই। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে সময় সংক্ষিপ্ত এবং এর পরবর্তীতে উদীচীর বিশেষ অনুষ্ঠান কিছু আছে কি কাল? আগামীকালও আমাদের একটি অনুষ্ঠান আছে। আমাদের কিছু অতিথি আসবেন বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ভারত থেকেও কিছু শিল্পী আমাদের আসছেন যারা এই অনুষ্ঠান দেখতে আসছেন। তারাও অনেকে পারফর্মার, তাদের দিয়েও আমরা হয়তো একটু চেষ্টা করবো যে যদি তারা সম্ভব হয় তাদের দিয়ে পারফরমেন্স করানো। আগামীকাল জেলা পরিষদ মিলনায়তনে আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। আজকে আগামীকালকে ভোর 6:31 থেকে এখানে, আমি পরশু দিন অর্থাৎ 2টা বৈশাখ বিকাল 5:30 জেলা পরিষদ মিলনায়তনে উদীচীর অনুষ্ঠান হবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে উদীচীর এই অনুষ্ঠান কিন্তু চলছে এবং 25টি সংগঠন 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান করবে। সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। রিপন হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে যেতে চাই রমনাতে, সেখানে দর্শক শেষ করতে হচ্ছে আমাদের বাংলাদেশ লাইভের আজকের আয়োজন। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।